যে ঢাকায় মার্কিন দূতের বাসভবনে সেই গোপন বৈঠক, শেখ হাসিনা পতন ও -2 ফর্মুলার নেপথ্য কারিগর কারা, আমরা তাদের মুখোশ উন্মোচন করতে যাচ্ছি। বাংলাদেশে 2024-এর ক্ষমতার পট পরিবর্তন কি কেবলই একটি গণ অভ্যুত্থান, নাকি এর পেছনে ছিল দীর্ঘদিনের এক সুগভীর ব্লুপ্রিন্ট? আজ আমরা উন্মোচন করব এমন কিছু তথ্য যা শুনলে আপনি চমকে উঠবেন। আমেরিকার কূটনীতিকের ঢাকার বাসভবনে বসে কিভাবে আঁকা হয়েছিল এই শাসন পরিবর্তনের নকশা, কিভাবে পুরনো -2 ফর্মুলাকে নতুন করে জাগিয়ে তোলা হলো, এক একটি নাম, এক একটি চরিত্র এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির এক রুদ্ধশ্বাস বয়ান নিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণ। ঘটনার সূত্রপাত শেখ হাসিনা সরকারের সময়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন নেতৃত্বাধীন কোয়াডে যোগ দিতে অস্বীকৃতি জানালে সম্পর্কের অবনতি ঘটে। 2023 সালে স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর ঢাকা সফর ঘন ঘন হতে থাকে। যদিও তিনি দিল্লি, কাঠমান্ডু ও কলম্বো গিয়েছেন, কিন্তু তার মূল লক্ষ্য ছিল ঢাকা। 2023 সালে নেপালের একটি বাংলাদেশি মালিকানাধীন রিসোর্ট এবং ঢাকায় মার্কিন কূটনীতিক হেলেন লাফেভের বাসভবনে অত্যন্ত গোপনীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অ্যাপ্রোচ করা হয়েছিল একটি সিভিল মিলিটারি শাসন পরিবর্তনের কৌশল। এই বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন এমন অনেক বাংলাদেশি যারা পরবর্তীতে 2024-এর 8ই আগস্টের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। ডোনাল্ড লু এবং পিটার হাস বাংলাদেশের সামরিক ও বেসামরিক নেটওয়ার্কের সাথে সমন্বয় করে 2007-8 সালে সেই অসমাপ্ত -2 ফর্মুলাকে পুনরুজ্জীবিত করেন, যার উদ্দেশ্য ছিল একটি দীর্ঘমেয়াদী নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করা। এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ নাম ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খলিলুর রহমান, যিনি রজার রহমান নামেও পরিচিত। সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট জাফরুল্লাহ চৌধুরীকে বেছে নিয়েছিলেন ইউনূসের এক বামপন্থী আত্মীয়র মাধ্যমে। 1999 সালে এই আত্মীয়ই খলিলুর রহমানকে ইউনূসের সাথে পরিচয় করিয়ে দেন। 2001 সালে বিচারপতি লতিফুর রহমানের পিএস থাকাকালীন খলিলুর রহমান জামাত বিএনপি জোটকে ক্ষমতায় আনতে ভূমিকা রাখেন। পরবর্তীতে ইউনূস তাকে আমেরিকায় থিতু হতে এবং জাতিসংঘে প্রভাব বিস্তার করতে সাহায্য করেন। খলিলুর রহমান মার্কিন ডিপ স্টেট, মিলিটারি, মিডিয়া, ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এবং ক্লিন্টন ফাউন্ডেশনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। 2013 সালের শেষ দিকে তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, যিনি আইকেবি নামেও পরিচিত, এবং মেজর জেনারেল হাসান সারওয়ার্দী একটি মার্কিন মদতপুষ্ট অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন, কিন্তু পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় তারা পিছিয়ে আসেন এবং শেখ হাসিনার বিশ্বাস ফেরাতে 2014 সালের সেই বিনা প্রতিদ্বন্দ্বের তারা নির্বাচনে সহায়তা করেন। এরপর থেকে শেখ হাসিনা সরকার ধীরে ধীরে ক্যাডার ভিত্তিক দল থেকে গোয়েন্দা সংস্থা ও সামরিক নির্ভর হয়ে পড়ে। ভূরাজনৈতিক ক্ষেত্রে শেখ হাসিনা ভারত, চীন, রাশিয়া ও জাপানের সাথে ভারসাম্য রক্ষা করেছিলেন। পদ্মা সেতুতে বিশ্বব্যাংক সরে গেলে চীন এগিয়ে আসে। চীনের বিনিয়োগে বাংলাদেশে মেগা প্রজেক্টের বিস্তার ঘটে। রাশিয়ার সহায়তায় পারমাণবিক প্রকল্প এবং জাপানের সহায়তায় গভীর সমুদ্রবন্দর, এসবই ছিল মার্কিন প্রভাবমুক্ত আঞ্চলিক অংশীদারত্ব। কোয়াডে যোগ না দেওয়ার কারণে আমেরিকার কাছে শেখ হাসিনা হয়ে ওঠেন তাদের চীন বিরোধী নীতি বাস্তবায়নের পথে বড় বাধা। রোহিঙ্গা অনুপ্রবেশের সময় বিজিবি ও সেনাবাহিনীর একাংশের ব্যর্থতাকে অনেকেই পরিকল্পিত বলে মনে করেন। এই সুযোগে আরাকান আর্মি কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে অবাধ বিচরণ শুরু করে। ইউএসএআইডির আবরণে মার্কিন গোয়েন্দারা ঢাকা ও চট্টগ্রামে তৎপরতা বাড়ায়। আমেরিকা চীন বিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে মুক্তিকামী হিসেবে তকমা দিতে শুরু করে, যার মধ্যে হারকাতুল জিহাদ ও হিজবুত তাহরিরের মতো দলগুলোকেও যুক্ত করার অভিযোগ রয়েছে।
বর্তমান ক্যাবিনেট সচিব নাসিমুল গনির বিরুদ্ধেও হিজবুত তাহরীরের সংশ্লিষ্টতার অভিযোগ আছে। দলিলপত্র অনুযায়ী চীন বিরোধী একটি খ্রিস্টান ইহুদি রাষ্ট্র গঠনের সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশে একটি অজ্ঞাবহ সরকার দরকার ছিল, আর তাই 2024-এ -2 ফর্মুলা কার্যকর করা হয়। মার্কিন মদতে সাংবাদিক, শিক্ষাবিদ ও অ্যাক্টিভিস্টদের একটি নেটওয়ার্ক তৈরি করা হয়। ডোনাল্ডোর নির্দেশে পিটার হাস এই দায়িত্ব দেন আলী রিয়াজকে। কারা ছিলেন এই নেটওয়ার্কে? আলী রিয়াজ নিজে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বুদ্ধিজীবীদের মধ্যে একটি নেটওয়ার্ক তৈরি করেছিলেন। নাইমুল ইসলাম খান আপনারা চেনেন, জানেন, শেখ হাসিনার শেষ সময়ের প্রেস সেক্রেটারি হয়ে সরকারের ভেতরকার তথ্য সংগ্রহ করেছেন। খিজির হায়াত খান গুম খুন নিয়ে তথ্যচিত্র তৈরি এবং নিকেতন কেন্দ্রিক সাংস্কৃতিক নেটওয়ার্ক তৈরির কাজে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। শহীদুল আলম ও রেহনুমা আহমেদ বামপন্থী ও জামায়াত কর্মীদের মধ্যে সেতু বন্ধন তৈরি করার দায়িত্ব ছিলেন। ফরহাদ মাঝার নতুন বয়ান ও রাষ্ট্র সংস্কারের মাধ্যমে জামায়াত কর্মীদের মগজ ধোলাইয়ের কাজে নিয়োজিত ছিলেন। আদিলুর রহমান খান শুভ্র অধিকার, যিনি অধিকার এনজিওর সঙ্গে যুক্ত, এবং সঞ্জিদা তুলি মায়ের ডাক নামের একটা সংগঠনের দায়িত্ব পালন করছিলেন, যারা গুম ও খুনের আন্তর্জাতিক প্রপাগান্ডা ছড়াতে সহায়ক ভূমিকা পালন করেছেন। এই সঞ্জিদা তুলিকে বিএনপি তাদের নমিনেশন দিয়ে এমপি বানানোর একটা চেষ্টা করেছিল, কিন্তু জামাত প্রার্থীর কাছে মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের কাছে হেরে যান। বর্তমানে ডক্টর ইউনূস ও খলিলুর রহমান জাতিসংঘে তাদের প্রভাব ব্যবহার করছেন, তবে খলিল ও ইউনূসের জাতিসংঘ মানবিক করিডোর এবং জাতিসংঘ শান্তিরক্ষা সেনানিবাস তৈরির পরিকল্পনা ব্যর্থ হয়েছে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আপত্তির কারণে। 2025-এর ফেব্রুয়ারিতে জেনারেল জামান, আপনারা একটু মনে করে দেখুন, যে বিডিআর হত্যা দিবসে সতর্ক করে কি বলেছিলেন? সার্বভৌমত্ব আপোষ হতে পারে, বলবেন না পরে যে আমি সতর্ক করিনি। এমন সতর্কবাণী দিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। 2026 সালের 7 এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমান ভারত সফর করেন এবং তারেক রহমানের ভারত সফরের কথা জানান। কিন্তু ভারত তার 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের ভূমি ব্যবহারের ওপর জোর দিচ্ছে। অন্যদিকে বিএনপি ক্ষমতায় আসার 2 মাস হলেও চীনের সাথে সম্পর্কের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। আমি এর সাথে একটু যোগ করতে চাই, বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে চীন সফরে আছে। এখন সম্পর্ক উন্নয়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এই সফরটার উপরে ডিপেন্ড করবে যে চীনের সাথে সম্পর্কের উন্নতি হচ্ছে কিনা। আমেরিকা এখন ব্যস্ত আসলে ইরান নিয়ে, কিন্তু শীঘ্রই তারা ঢাকাকে এসিএসএ ও জসেমিয়া চুক্তিতে সই করার জন্য চাপ দেবে। গত 13 এপ্রিল 2026 মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক শেষে হাসি মুখে ইলিশ খাওয়ার কথা বললেও পর্দার আড়ালের সমীকরণ ভিন্ন। আমেরিকা কি আবারও ঘোলা পানিতে মাছ শিকার করবে, নাকি বাংলাদেশ তার সার্বভৌমত্ব ধরে রাখতে পারবে? সময় এবং ইতিহাসই আমাদের সেই উত্তর দেবে।